পারেনি। বামফ্রন্ট সরকার প্রতিদিন 11 জন লোকের কাজের ব্যবস্থা করত। বামফ্রন্ট সরকারের শেষ 25 বছরে 1 লক্ষের উপরে ছেলে মেয়ের শুধুমাত্র সরকারি স্তরে কাজের ব্যবস্থা করেছিল। আমরা আসলে 1 বছরেই 50,000 ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করব। আমি এই এলাকায় যারা বিজেপি করেন, আমরা মনে করি আপনারা ত্রিপুরার নাগরিক, আপনারা আমাদের বন্ধু। এই ত্রিপুরায় আপনারাও বাস করেন, আমরাও বাস করি। আমরা আপনাদের বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আপনার ঘরে যে ছেলে আছে, মেয়ে আছে, অভিভাবকদের কাছে জানতে চাই, যারা আজকে বিজেপিকে সরকারে আনতে সাহায্য করেছিল, আপনার ঘরের সেই ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা কি করেছে বিজেপি সরকার? করেনি তো। তাহলে পর বেকার যুবক যুবতীদের নিয়ে যারা ছেলে খেলা করে, যারা আমাদের ত্রিপুরা রাজ্যে কাজ করছেন, তাদের দিয়ে দিচ্ছে না শিক্ষক কর্মচারীদের, তাদের যে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো তারা দিচ্ছে না। অন্যদিকে শ্রমজীবী মানুষ যারা শ্রম করে খান, তাদের আজকে বাজারগুলোর অবস্থা কি, দোকানপাটের হাল হকিকত কি? এই উৎসবের সময়টাতে লক্ষ লক্ষ মানুষ আগে এই মহারাজগঞ্জ বাজার সহ তার আশপাশের দোকানপাটগুলোতে ভিড় করে থাকতেন। আমরা দেখেছি আগরতলা শহরের কিছু মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত মানুষ ছাড়া গ্রাম পাহাড়ের গরিব মানুষ আগরতলা শহরের দোকানপাটগুলোতে খুব বেশি সংখ্যায় আসেনি, কারণ তাদের হাতে পয়সা নেই। যার জন্যে ওই রেগায় মজুরি বাড়ানোর কথা আমরা বলছি, আমরা রেগায় কাজের দিন বাড়াবার কথা বলছি, টুয়েপে মজুরি কাজের দিন বাড়াবার কথা বলছি। এটা কার জন্যে? শুধুমাত্র যারা টুয়েপে কাজ করেন, যারা রেগায় কাজ করেন তাদের জন্য নয়। এই যে আমার হাজার হাজার দোকানপাট গোটা শহর আগরতলায় আছে, শহরতলিতে আছে, গোটা রাজ্যে ছড়িয়ে আছে, সেই দোকানপাটগুলোর যারা ব্যবসা করছেন, ছোট থেকে মাঝারি ব্যবসায়ী, তাদের রোজগার বাড়বে না যদি গরিব নিম্নবিত্ত মানুষের হাতে পয়সা না যায়। আর সেই ক্ষেত্রে এই বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভাবতে হবে, এই সরকার কি রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তাদের সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন সিদ্ধান্তের দিকে যেতে হবে। এবং তাহলে পরেই আমার ত্রিপুরা রাজ্য 18 সালের আগে যে গতিতে অগ্রগতি সম্ভব হয়েছিল, সেই অগ্রগতি ঘটানো সম্ভব হবে, সারা দেশের অগ্রগতি ঘটানো সম্ভব হবে। এবং সেই রাস্তায় হাঁটা ছাড়া ত্রিপুরা রাজ্যের মানুষের, আগরতলা শহর শহরতলির মানুষের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই। এই আহ্বান সকলের কাছে রেখে সকলকে আবার আমার নমস্কার জানিয়ে কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। যারা ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আশাটা কি ছিল? স্বপ্ন দেখিয়েছিলেন নতুন ভারত গড়ে তুলবেন। যেই সরকারে আসে দিল্লিতে, তারা সবাই নতুন ভারতের কথা বলে। এবং সেই নতুন ভারতটা কি? অনাহার, বিনা চিকিৎসায় মৃত্যু, গৃহহীনের সংখ্যা বাড়া এবং সঙ্গে অপুষ্টি রোগে গতকালও একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে তথ্য দিয়ে বলছে 35% শিশু আমাদের দেশে অপুষ্টি রোগে ভুগছে। রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিলেন রাজন, তার স্টেটমেন্টে সে বলেছে যে এই যে নরেন্দ্র মোদী বলছে ভারতবর্ষকে 3য় স্থানে নিয়ে যাবে 2027-এর মধ্যে, অর্থনীতির দিক দিয়ে পৃথিবীর মধ্যে 3য় স্থানে যাবে। ভারত 2047 সালের মধ্যে স্বপ্ন দেখাচ্ছে একটা বিশাল কিছু হয়ে যাবে। তার তথ্যটা কি? এই যে 35% যারা অপুষ্টি রোগে ভুগছেন, তারাই কিন্তু আগামী 7, 8, 10 বছর পরে যুবক হবেন, কাজের জন্য যাবেন। একটা দেশের অগ্রগতি উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম হল মানব সম্পদ।
তারপরে হলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে কে কাজে লাগায়? মানব সম্পদ। তো প্রকৃতি যা দিয়ে গেছে আমাদের দেশে অফুরন্ত সম্পদ, কিন্তু আমাদের দেশের সরকার সেই অফুরন্ত সম্পদকে কাজে লাগায়নি। মানব সম্পদকে যুক্ত করে যদি প্রকৃতির দেওয়া সম্পদকে কাজে লাগাতেন, ভারতবর্ষে বেকার থাকার কথা না, দারিদ্রতা থাকার কথা না, ভারত অর্থনীতির ক্ষেত্রে পৃথিবীর মধ্যে অন্যতম একটা স্থান দখল করতে পারত। কিন্তু আমাদের দেশের এই সম্পর্কে কোনো ভাবনা আমাদের দেশের সরকারের নেই। মাটির নিচের খনিজ সম্পদ মালিককে দেশের জনগণ। আমার দেশে বর্তমান সরকার এগুলো ধীরে ধীরে সব বেসরকারিতে তুলে দিচ্ছেন। তেল ক্ষেত্র, মাটির নিচে যে তেলের ক্ষেত্র আছে তার 60% অলরেডি চলে গেছে আদানি আম্বানির মতো লোকদের হাতে। গ্যাসের ভান্ডার, তেলের ভান্ডার তাদের হাতে তুলে দিয়েছেন। কয়লার ভান্ডার যেটা মাটির নিচে আছে, যার থেকে আয় হয়, সরকারের ঘরে অর্থ আসে, সে অর্থ দিয়ে মানুষের কল্যাণ হয়, কাজ হয়। এ কয়লা খনিরও অর্ধাংশ মতো কয়লা খনি এখন কিছু বিদেশিদের হাতে, কিছু দেশীয় পুঁজিপতির হাতে তুলে দিচ্ছেন। শুধু তাই না, আপনাদের টাকায়, জনগণের টাকায় যে সম্পদগুলো গড়ে উঠেছে, এয়ারপোর্ট 60টা দিয়ে দিয়েছেন, বাকিগুলো টেন্ডার প্রসেস চলছে, বড়গুলো দিয়ে দিয়েছে। নৌবন্দর যেখানে জাহাজ নোঙর করে 6-7টা নৌবন্দর অলরেডি দিয়ে দিয়েছেন। জাতীয় সড়ক 6 লাইনের, 7 লাইনের, 8 লাইনের কার টাকায়? জনগণের টাকায়। এগুলো এখন বেসরকারি হাতে তুলে দিয়েছেন। বাকিগুলো তুলে দেওয়ার জন্য কাজ শুরু করেছেন। এখানেই শেষ করেননি। জাহাজ থেকে তেল গ্যাস আসার পর যে পাইপলাইন, খুব কস্টলি, খুব দামি, এটা যে পাইপলাইনে গিয়ে এটা রিফাইনারিতে যায়, শোধনাগারে যায়, সেখান থেকে শোধন হয়ে তারপর পেট্রোল পাম্পে আসে। এই যে পাইপলাইন, এই পাইপলাইন টেন্ডার করে দিয়েছেন, এখন নিয়ে যাবে আদানি আম্বানিরা। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুৎ নিয়ে যায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, লাভজনক সংস্থা। কেন্দ্রীয় সরকারের লভ্যাংশ ডিভিডেন্ড হিসাবে 70 থেকে 80 হাজার কোটি টাকা প্রতি বছর জমা দেয়। এই সংস্থাটারও 50% মতো শেয়ার বিক্রি করে দিয়েছেন, বাকিরও বিক্রি করার জন্য প্রসেস শুরু হয়েছে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি, তৃতীয় লাভজনক সংস্থা, এটার প্রায় 60% দিয়ে দিয়েছেন। হাইড্রো পাওয়ার কোম্পানি, তারও 50% শেয়ার বিক্রি করে দিয়েছেন। সবই তো দিয়ে দিচ্ছে, দেশটা থাকবে কোথায়? জনগণের টাকায় তৈরি করা সম্পদ কার হাতে তুলে দিচ্ছেন? আদানি আম্বানিদের হাতে। দেশে একচেটিয়া পুঁজি, বিদেশি পুঁজি, লগ্নিকারক সংস্থা হাতে তুলে দিচ্ছেন। তাহলে কর্মসংস্থান নিয়ে কিছুক্ষণ আগে আমার আগের বক্তা যে আলোচনাটা করলেন, বিশাল বেকার বাহিনী দেশে। এই বেকারদের কর্মসংস্থান কোথায় হবে? কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র হল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অধিকৃত সংস্থা। দেশে 56টা অধিকৃত সংস্থা ছিল, এখন আছে 20টা, বাকিগুলো তামাদি হয়ে গেছে, শেষ করে দিয়েছেন। তো কোথায় কাজ পাবে আপনার ছেলে মেয়ে? কে কোন দল করেন সেটা পরের প্রশ্ন, কিন্তু কর্মসংস্থানের যে সবচেয়ে বড় ক্ষেত্র, এটাকে তো ধ্বংস করে দিয়েছেন। দেশের রপ্তানি কমে গেছে, আমদানি বেড়ে গেছে। আমদানি বাড়া মানে কি? আমার দেশে যা তৈরি হতো এখন সেই জিনিস তৈরি হয় না, কলকারখানার দরজা বন্ধ হয়ে গেছে। তো যারা কাজ করতেন তারা কাজ হারাচ্ছেন, নতুন লোকের তো কাজ পাওয়ার কোনো প্রশ্নই নেই। নতুন করে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কিছু সেখানে তৈরি হচ্ছে না। এই যে অবস্থাটা, এই অবস্থা যদি চলতে থাকে, ভারতবর্ষ আগামী দিন একটা দুর্ভিক্ষের দিকে যাবে। এবং এই দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য সম্পূর্ণভাবে দায়ী হবে মোদী সরকারের নীতি, এই নরেন্দ্র মোদী সরকারের নীতি। এই উদারীকরণের নামে এটা তারা আজকে করে দিয়েছেন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে শুধু দেশটার মধ্যে চলছে ভাষণবাজি।
রেশনিং ব্যবস্থা দুর্বল করে দিয়েছেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যারা আপনার রেশনের নিশ্চিত করত, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই ফুড কর্পোরেশন ইন্ডিয়া প্রায় এটাকে গুটিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি আগামী দিন যে রেশন পাবেন রেশনে, তার তো কোনো নিশ্চয়তা থাকবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা তামাদি হয়ে গেছে। এই ধরনের যে অর্গানাইজেশনগুলো, এগুলো যদি না থাকে, এগুলো তো কোনো দলের টাকায় তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে ভারতীয় জনগণের টাকায়। এই বিষয়গুলি একজন নাগরিক হিসেবে আপনাদের ভাবার দরকার আছে। এটাকে বাদ দিয়ে আপনার ছেলে মেয়ের উন্নত ভবিষ্যৎ আপনি আশা করতে পারেন না। জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো হেলদোল নেই। খুব চালাক, খুব বুদ্ধিমান, একটার পর একটা প্রকল্প বলছে ওই গ্যাসের নামে আপনাদের বাড়ি বাড়ি গরিবদেরকে গ্যাস দেবে, গ্যাসের সিলিন্ডার দিলেন। মোদি যখন ক্ষমতা আসে একটা সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, 450 টাকা। এখন সেই গ্যাসের সিলিন্ডারের দাম 1150, 1200, কখনো 1300 টাকা পড়ে। বলছে আপনাদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে টাকা দেবে, সাবসিডির টাকা পাবেন। কেউ পায় 100, কেউ পায় 150, কেউ 200, কেউ না। এই কি সাবসিডি? সাবসিডি তুলে দিয়েছেন, এখান থেকে বিরাট অঙ্কের টাকা আয় করছেন। প্রত্যেকটা জিনিসপত্রের ক্ষেত্রে বাজারে যান, 14%, 18%, 28% ট্যাক্স আপনি দিয়ে আসছেন। 100 টাকার জিনিস কিনলে 128 টাকা দিচ্ছেন, 100 টাকার জিনিস কিনলে 118 টাকা দিচ্ছেন। প্রতিদিন প্রতিটা নাগরিক কি হারে ট্যাক্স বসিয়েছে! একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। যেটা চোখে দেখা যায় না, পকেট কেটে নিচ্ছে, এটা হলো পরোক্ষ। আর একটা হলো প্রত্যক্ষ। এই দুই ধরনের ট্যাক্স বসিয়ে কোটি কোটি টাকা আপনাদের থেকে নিয়ে যাচ্ছে। টাকা তো বাজেটে ঢুকছে, ট্যাক্সের টাকা। টাকা যায় কোথায়? যায় কোথায় জানেন? এই টাকা আমার দেশের মানুষের দেওয়া টাকা, যেটা ট্যাক্সের টাকা সরকারি কোষাগারে জমা পড়ার কথা, সেই টাকা বড়লোকদের মুকুব করে দিচ্ছেন। বাজেটে ঘাটতি তৈরি হয়, সেই ঘাটতি পূরণ করার জন্য আবার ট্যাক্স বসিয়ে দিচ্ছে আপনাদের উপর। কারণ এই যে বড়লোকদের একটা মুকুব করে দিচ্ছেন, শুধু এই ব্যাংকের টাকা নিয়ে মেরে দিয়েছেন মুষ্টিমেয় কিছু বড়লোক। এখন পর্যন্ত মোদী সরকার ক্ষমতা আসার পর 15 লক্ষ কোটি টাকা তাদের মুকুব করে দিয়েছেন। কই একটা রিক্সা শ্রমিক একটা রিক্সা নিলে তার টাকা তো মুকুব হয় না? একটা দোকানদার দোকান করার জন্য টাকা নিলে তার টাকা তো মুকুব হয় না? একটা অটো শ্রমিক অটো একটা নামিয়ে সে জীবিকা নির্বাহ করার জন্য ব্যাংক থেকে টাকা নিলে তার টাকা মুকুব হয় না? কৃষক কৃষি ঋণ নিয়ে কৃষি কাজ করেন, তার টাকা মুকুব হয় না। কার টাকা মুকুব হচ্ছে? আদানি আম্বানির মতো লোকরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে বেরিয়ে দিয়েছেন, সেই টাকা মুকুব হচ্ছে। টাকা মুকুব মানে কি? তাদের টাকা মুকুব হচ্ছে। ব্যাংক কিন্তু সেই টাকা ব্যাংকে কে দিচ্ছে? এই যে মুকুবের টাকাটা যেটা মুকুব করবেন, এই টাকাটা কে দিচ্ছে? ভারত সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনার আমার যে ট্যাক্সের টাকা যেটা জমা পড়ছে, সেই টাকা থেকে ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছেন তাদের পক্ষে। তো টাকা থাকবে কোথায়? টাকা তো এখানে শেষ করে দিচ্ছেন। আর সাধারণ মানুষের জন্য রাস্তার টাকা চাইলে নেই, বেকারের চাকরির জন্য টাকা নেই, বেতনের জন্য টাকা নেই, মর্গ ভাতা দিয়ে দেওয়ার জন্য টাকা নেই, এর জন্য টাকা নেই। একটা কিছু পরিকাঠামো তৈরি করবে, টাকা নেই। এই পরিস্থিতি গোটা দেশে। এবং এই অবস্থার মধ্যে এই ত্রিপুরাজ্যে সেন্ট্রাল থেকে যা আসতো, রাজ্য থেকে যা আয় হতো, তার ভিত্তিতে রাজ্যে একটা কাজ করতো, একটা সরকার ছিল, বামপন্থী সরকার। যে সরকারটার লক্ষ্য ছিল মানুষের মুখে একটু হাসি ফুটানো। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, এখানে কেউ অনাহারে মারা যেত না। এখন অনাহারে মারা যায়, শিশু সন্তান বিক্রি করে। চিকিৎসার পয়সা নেই। হাসপাতালগুলোতে গেলে আপনি হাসপাতালে যান, তুলা কিনে আনুন, সুচ কিনে আনতে হবে, ওষুধ তো পাবেনই না। বড় হাসপাতাল, স্টেট হসপিটাল, একটা নতুন পরিকাঠামো তৈরি করেনি, কিছু পায়, পরিষেবা আছে।
যে পরিষেবার জন্য যে সমস্ত তৈরি করেছে এগুলোকে শেষ করে দিচ্ছেন। কাজে চিকিৎসা পরিষেবার দায়িত্ব তারা নেবে না, আর বলছে যে এখানে আয়ুষ্মান প্রকল্প, এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত গরিব মানুষ চিকিৎসার সুযোগ পাবে। এগুলো কি অধিকাংশ ইন্স্যুরেন্স, বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ করা, টেন্ডার করে 1 বছর 2 বছর 3 বছরের জন্য টেন্ডার করে এই যে প্রতিটা মানুষের মাথা পিছু যারা এই প্রকল্পের আওতায় আছে তাদের যে প্রিমিয়ামের টাকা গভর্নমেন্ট থেকে দিয়ে দিচ্ছে। আর পরিষেবা, আপনি অসুস্থ হন, হাসপাতালে যান, ওষুধ নেই, পরিষেবা পাবেন না। এরা গিয়ে এই যে প্রিমিয়ামের নামে হাজার হাজার কোটি টাকা সরকারের কোষাগার থেকে যাচ্ছে, আর পরিষেবা মানুষ পাচ্ছে না। অথচ এই আয়ুষ্মান প্রকল্পের কথা যারা বলে সেখানে 5 লক্ষ টাকা চিকিৎসা খরচ পাওয়ার কথা, কয়জন পেয়েছে খবর নেন? কিন্তু বলছে সব মানুষের নাকি চিকিৎসা ব্যবস্থা হয়ে গেছে, গরিবদের ভাবার কিচ্ছু নেই। প্রকল্পের পর প্রকল্প এখন বলছে, ওই যেমন আমি রান্নার গ্যাসে কথা বললাম, এটা প্রকল্প নাম্বার 1, এখন আবার নতুন করে বলতে শুরু করছে গত 10 দিন যাবৎ প্রকল্প 2। এটার নাম কি? আবার বলবে রান্নার গ্যাসে কি একটা ব্যাপার সেবারটা কি আপনাদেরকে দেবে, কি জানি দেবে সেটা আপনারা বলতে পারবেন, সময় অপেক্ষা করুক। এটা হলো প্রকল্প 2। ওই সিনেমাতে যেমন হয়, মানে একটা বইয়ের নাম নাম্বার 1, দ্বিতীয় বইয়ের নাম 2, আমাদের দেশে কাণ্ডকীর্তি শুরু হয়ে গেছে প্রকল্প 2। এবং এই জাতীয় প্রকল্প, কত প্রকল্প, এগুলো রাস্তাঘাটে বেরোলে দেখবেন প্রকল্প প্রকল্প প্রকল্প, পকেটে হাত দেন নাই। এই প্রকল্পের কোনো মূল্য আছে? কেউ পেয়েছেন কিছু? খালি প্রকল্প। আর বলছে এখন আবার আর কি যাত্রা তো আর শেষ নেই, একবার কি অমৃত মহোৎসব, আবার কি এখন বিকাশ যাত্রা। এটা আবার কোন যাত্রা? বিকাশ কিসের বিকাশ? কার বিকাশ হয়েছে? বিকাশ হয়েছে মুষ্টিমেয় কিছু লোকের। এ ভারতবর্ষের কিছু হাতে গোনা যায় এমন লোকের বিকাশ হয়েছে, সাধারণ মানুষের বিকাশ হয়েছে। বেকার সমস্যা বেড়েছে, দারিদ্রতা বেড়েছে, অনারী মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাহলে কার? এটা কিসের বিকাশ যাত্রা? আবার বিকাশ যাত্রার নামে সরকারি টাকা খরচ হচ্ছে। আর মেলার তো শেষ নেই, আজকে এই উৎসব, কালকে এই উৎসব, পরশুদিন এই উৎসব, এই ছিল অবস্থা। পূজা পার্বণ যেখানেই যান সেখানেই অবস্থা। এদের কাজটাই হলো শুধু বিজ্ঞাপনের উপর সরকারটা টিকে আছে। টিভিগুলো তাদের কথা বলতে হবে, নতুবা সেই চ্যানেল কেটে দেবে। এই ত্রিপুরাজ্যে 5টা 6টা চ্যানেল কেটে দিয়েছেন, তাদের সমালোচনা করা যাবে না। পত্রিকাগুলো পকেটে নিয়ে নিয়েছেন। NDTV দিল্লিতে, ভারতবর্ষের মধ্যে গোটা পৃথিবীর লোক যেটা দেখে, এই NDTV পর্যন্ত আদানি কিনে নিয়েছেন। লাস্ট গিয়ে একটা নিউজ এজেন্সি ছিল, এটাও গত সপ্তাহে আদানি কিনে নিয়েছেন। কিচ্ছু রাখবে না, কোনো সংবাদ জানতে পারবেন না, কোনো খবর জানতে পারবেন না। যারা সংবাদ ছাপবে, যারা খবর ছাপবে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করার জন্য অলরেডি পার্লামেন্টকে ব্যবহার করে সবাইকে বের করে দিয়ে পার্লামেন্ট ভবন থেকে এটা আলোচনা শুনবেন। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। এখন সেখানে কি করলেন, একটার পরে টাইম পাস করে নিচ্ছেন যে সমালোচনা করা যাবে না, বিরোধিতা করা যাবে না, কথা বলা যাবে না। এটা কেমন কথা? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, অন্যায় প্রতিবাদ করবো, এটা আমার অধিকার। এই অধিকার পর্যন্ত আজকে কেড়ে নিচ্ছেন। এই তো দেখলেন পোস্ট অফিসে পার্সেল আসবে, চিঠি আসবে, এই চিঠি পড়া যায় না, আইন। আর এখন যে পরশুদিন পার্লামেন্টে আইন পাস করিয়ে নিলেন, আপনার চিঠি খুলে দেখবে, আপনার পার্সেলও খুলে দেখতে পারবে। নতুন আইন করে নিয়েছেন। গোপনীয়তা বলতে কিছু থাকবে? এই জায়গায় নিয়ে যাচ্ছে তারা। সমস্ত কিছুতে আক্রমণ নামিয়ে আনছেন, সাংবিধানিক কাঠামোর উপর আক্রমণ নামিয়ে আনছেন। এই অবস্থা মধ্যে ত্রিপুরাতেও এই সরকার এখন মানুষের কথা বলতে দেয় না, আলোচনা করতে দেয় না, সমালোচনা সহ্য করতে পারে না। এখানে কি অবস্থা চলছে? গ্রামে কাজ নেই, শহরে কাজ নেই। আর আগরতলা শহরে স্মার্ট সিটি,
প্রশ্ন করি আগরতলা পুর নিগমকে, স্মার্ট সিটি তো আমাদের হাতে তৈরি। স্মার্ট সিটি প্রকল্পে আমরা কি পাঠিয়েছি, যে সেই প্রকল্পে কয়টা কাজ হয়েছে? শুধু লাল বাতি নীল বাতি ওই ল্যাম্পপোস্টে মেঝে লাগালে স্মার্ট সিটি হয় না। স্মার্ট সিটির মূল জিনিস হলো কি, আমরা যে প্রকল্পটা পাঠিয়ে যেটা স্যাংশন এনে আনা হয়েছে, এটা কি? আগরতলা শহরে জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে সাহায্য রেখে ড্রেনেজ সিস্টেম এটাকে শক্তিশালী করা। কাঁচা ড্রেন রাখা যাবে না, সবগুলো পাকা ড্রেন হবে। যেগুলি কভার ড্রেন করা সম্ভব সেগুলি কভার ড্রেন হবে। ফুটপাথগুলো উন্নত হবে। 18টা জলাশয় আছে আমরা চিহ্নিত করেছি। ডিমসাগর, কুমাইটিলা, এগুলো আমাদের সময় আমরা ধরে নিয়েছি যে স্টেট গভর্নমেন্টের টাকায়। এবং এই স্মার্ট সিটির মধ্যে 18টা জলাশয় ধরা ছিল। এই জলাশয়গুলি উদ্ধার করতে হবে, জলটা যাতে ব্যবহার করা যায় এবং এটাকে স্বাস্থ্যকর একটা অবস্থাতে নিয়ে আসা যায়। 18টা জলাশয় ধরা ছিল। কয়টা হয়েছে? শুধু একটা হয়েছে, আমি দেখেছি। ওই খেজুরি বাগানের কাছে একটা হয়েছে, গুরকা বস্তি এখানে যে একটা আছে সেইটা হয়েছে। আর তো নজরে পড়ছে না। তাহলে 18টা জলাশয় তো ধরা ছিল, বাকিগুলো কোথায়? স্মার্ট সিটি তো আপনার তো 5.5 বছর হয়ে গেছে ক্ষমতায়, টাকা তো এসছে, বামের আমলি টাকা এসছে, সে টাকা কোথায় খরচ করছেন? এই শহরটা অবস্থা কি? আমরা 250 কোটি টাকা আমাদের গভর্নমেন্টের সময় আগরতলা নগরবাসীদের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট থেকে টাকা এনে এই কাটাখালের উত্তরাংশ, এদিকে হাওড়া নদীর দক্ষিণাংশ, সেখানে গিয়ে ডিপ টিউব বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করার জন্য দেওয়া হয়েছে 250 কোটি টাকার মতো। সেখানে এডিবি থেকে টাকার ব্যবস্থা করা হয়েছে। আজও সেই প্রকল্প শেষ করতে পারেনি। ওই প্রগতি স্কুলের সামনে একটা, আমি জানি না এটা চালু হয়েছে কিনা, রামপুর বর্ডারে একটা আমাদের সময় কাজ শেষ হওয়ার পথে, এখনো চালু করতে পারেনি। ওই সাধুটিরাতে একটা ছিল, সেটাও শেষ করতে পারেনি। এই হলো অবস্থা। এই প্রকল্পে তো টাকাগুলো ধরা ছিল। শহর একটার পর একটা মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে। এই লোকগুলোর পানীয় জল কোত্থেকে আসবে, তার প্রয়োগ প্রণালী, এই বিষয়গুলি তো ভাবতে হবে। দেখাতে পারবেন যে একটা নতুন কিছু করেছেন। একটা মার্কেট খালি উচ্ছেদ উচ্ছেদ উচ্ছেদ, আবার উচ্ছেদ করে আবার বসে যায়। আরে উচ্ছেদ করার তো তার বিকল্প ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট সরকারের সময় যা উচ্ছেদ হয়েছে সবাইকে আমরা ব্যবস্থা করে দিয়েছি, তার বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। এই চলছে, শুধু লোক দেখানো, শুধু লোক দেখানো সমস্ত কিছু। সরকারি টাকা দিয়ে উৎসব, সরকারি টাকা দিয়ে খরচ পাতি, এগুলি খাওয়া দাওয়া, এ সমস্ত চলছে। দুর্নীতি চরম আকার নিয়েছে। ব্লকগুলোতে যান, এখন যদি অডিট করে এক একটা ব্লকের মধ্যে কোটি কোটি টাকার কেলেঙ্কারি। সমস্ত ব্লকগুলোর মধ্যে, নগরগুলোতে যান, একই চেহারা। অডিট যদি করা হয় ঠিক মতো, একই চেহারা। ওরা তো সিবিআই, ইডি অনেক কিছু ভারতবর্ষে লাগিয়েছেন। একটু করুক না এগুলো দিয়ে, এখানে দেখি না কি হয় অবস্থা। এখানে তো দেবে না, বিজেপির বিরুদ্ধে তো এগুলো ব্যবহার হবে না। দুর্নীতি চরম আকার নিয়েছে। এই যে দুর্নীতি চলছে, এখানেই তো টাকা শেষ হয়ে যাচ্ছে। মন্ডল টন্ডল এই সমস্ত আছে, তাদের থাকতেই পারে, তাদের মন্ডল, আপত্তি নেই। কিন্তু এই মন্ডলে প্রশ্ন হলো, আপনারা মন্ডলের মতো দেখি সরকার আর মন্ডল এক হয়ে গেছে। পার্টি এক জিনিস, সরকার আরেক জিনিস। কিন্তু সেখানে পার্টি এবং সরকার একাকার হয়েছে। একটা সরকারি মিটিং, মন্ডলের প্রেসিডেন্ট গিয়ে বসে থাকে, দলের প্রেসিডেন্ট গিয়ে বসে থাকে সরকারি মিটিংয়ের মধ্যে। এ তো ছিল না, এ তো আলাদা। আর এখানে দেখা যায় আজকে সমস্ত কিছু কন্ট্রোল করছে মুষ্টিমেয় কিছু লোক। ব্লক দখল করে বসে আছেন। এসডিএম অফিসে যান, সেখানেও গিয়েও আপনাকে তোলা ছাড়া কোনো কিছু কাজ আপনি পাবেন না। তোলা দিতে হবে, তারপর পাবেন। তোলাবাজি ছাড়া কিছু নেই, শুধু তোলাবাজি চলছে সর্বত্র। লুটপাট, লুটপাটের একটা সীমা আছে। হরিণ লুটের মতো লুটপাট শুরু করেছে। এবং এটা কি, এটা হলো যা আছি যখন শেষ করিনি, সারা জীবনের ব্যবস্থাটা করিনি, এই পথ তারা নিয়ে নিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যারা, আপনারা অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, আশায় বুক ভরেছেন যে না আর একটা কিছু করবে, কিন্তু কি পারলেন? কিচ্ছু তো পারেনি। এখন আরম্ভ করেছে চাকরিতেও বামফ্রন্ট প্রতি বছর 4,500 থেকে 5,000 করে দিতেন। আমরা তো মন্ত্রী ছিলাম, দায়িত্ব নিয়ে বলছি, প্রতি বছর গড়ে 4,500 থেকে 5,000 লোকের চাকরি হতো।
আপনারা 5.5 বছরে হাজারখানেক লোকে জেআরবিটিতে, তাও এ নিয়ে কেলেঙ্কারি নানা ধরনের কথাবার্তা এগুলো চলছে, সেই চাকরি দিচ্ছে। এগুলো আবার মন্ত্রীদেরও কখনো অফার একবার হয়েছিল, জোট আমাদের মনে আছি না, কংগ্রেস টিউজেসের সময় ওই বিয়ে বাড়ি থেকে অফার বিক্রি করতেন, আর তো ছিল না। আর এখন মন্ত্রীরা 8টা 10টা করে অফার দিয়ে দেখাচ্ছে, এই তো যুবকদের জন্য করলাম, 5.5 বছরে 8টা 10টা 15টা 20টা 25টা বিভিন্ন ডিপার্টমেন্টে অফার দিচ্ছেন। অফার তো যাবে পোস্ট অফিসে, পোস্ট অফিসে গিয়ে সেখান থেকে যিনি অফার প্রাপক সে অফার নেবে। এর জন্য আবার উৎসব করতে হয়, এর জন্য আবার দেখাতে হয়। এটা কি যারা কাজ করে না এক একটা করলে তখন দেখায় যে এই করলাম। দেশের প্রধানমন্ত্রীও তাই করেছেন, তিনি অফার, আমি দেখিনি কখনো কোনো প্রধানমন্ত্রী অফার বিক্রি করতে। এবং দেশের প্রধানমন্ত্রী দিল্লিতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন অফার দিয়েছেন, 1টা 2টা অফার দিয়ে দেখাচ্ছেন। হ্যাঁ, দিতে যদি হয় কোটি কোটি দিন, ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। 1-2টা দিয়ে সেখানে লোক দেখানো এসব করবেন না, শুধু লোক দেখানো চলছে, সরকারি টাকায় লোক দেখানো। এই যে অবস্থাটা, এই অবস্থার হাত থেকে বেরিয়ে আসতে গেলে এখন আমাদের আপনাদের সকলেই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দেশের মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছের দিকে যাওয়ার কোনো আর ব্যবস্থা নেই। দেখছেন তো অবস্থাটা, 27টা 28টা দল একটা জায়গায় এসছে। কেন এসছে? আর সহ্য করা যায় না, যা চলছে দেশটার মধ্যে এটাকে মেনে নেওয়া যায় না। আক্রমণে আক্রান্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আক্রমণকারী কে? নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার। আর আক্রান্ত মানুষ দেশের সমস্ত অংশের মানুষ, মুসলিমেও কয়েকটা পরিবার বাদ দিলে সমস্ত অংশের মানুষ নানা দিক থেকে আক্রান্ত। এবং সে আক্রান্ত মানুষগুলো এখন বেঁচে থাকার জন্য একটা হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন। এই ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে, দুর্বল করতে হবে, সংঘবদ্ধ হতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। যারা বিজেপি করেন তাদের উদ্দেশ্য আহ্বান, বুঝার চেষ্টা করুন, ওই পথটা ছাড়ুন, একসঙ্গে চলুন, গণতন্ত্রের জন্য লড়াই করি, রাজ্যটাকে বাঁচানোর জন্য, দেশটাকে বাঁচানোর জন্য লড়াই করি, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করি। দেশটা বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে দেশটা বাঁচবে। মানুষকে বাদ দিয়ে দেশ না, আবার দেশটাকে বাদ দিয়ে মানুষ না, একটা পরিপূরক। কাজে আমরা এই কারণে বলছি, মানুষ বাঁচাও দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে আমরা গোটা ভারতবর্ষের মানুষকে একট্টা করে রাস্তায় নেমে লড়াই করে তাদেরকে আমরা আটকাতে চাই। এই লড়াই শক্তিশালী করার জন্য, সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি আপনার পাশের বাড়ির লোকটার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, কথা বলুন, আলোচনা করুন, তাকে বুঝান, সঙ্গে নেন, নিয়ে একটা সংঘবদ্ধ প্রতিরোধ করে তুলুন। কারণ এই রাজ্যের মানুষ এই সরকারটাকে চায় না। আপনারা তো জানেন যে 39টা ভোট পেয়েছে, তার মধ্যে 4-5টা আছে 2 নম্বরই ভোট, ছাপ্পা মেরে দিয়েছে, সুযোগ পেয়ে ছাপ্পা মেরে দিয়েছে। আমাদের অনেক ভোটার যায়নি, সুযোগ নিয়েছে। অ্যাকচুয়ালি পেয়েছে দলে 34 থেকে 35% ভোট পেয়ে সরকারে এসছে। অধিকাংশ মানুষের সমর্থন এই সরকারের পেছনে নেই। এটা সংখ্যালঘু মানুষের সমর্থন নিয়ে একটা সরকার ত্রিপুরাজ্যে চলছে। এই ধরনের সরকার ত্রিপুরাজ্যে কখনো হয়নি। কিন্তু মানুষ তো এই সরকারকে চায় না। একটা দল সেখানে মানুষের সঙ্গে বেইমানি করেছেন, মানুষকে যা বলেছেন তার উল্টো করেছেন, করে গিয়ে একটা দল সেই সুযোগটা করে দিয়েছে। বলতে নাম কোনো তিপ্রা মথা, এই দলটা বিজেপির হয়ে, বিজেপির পক্ষে, বিজেপিকে জিতানোর জন্য সাহায্য করে জিতিয়ে দিয়েছেন। নাহলে এরা সরকারে আসে না, সরকারে আসার কথা না। ত্রিপুরার যে মানুষ তাদেরকে চায়নি। কাজেই যে রাজ্যে মানুষ তাদেরকে চায় না, আমরা ভেবেছিলাম ভোট কম পাওয়ার পর দলটা মানুষ থেকে কিছু শিক্ষা যেহেতু দিয়েছে সেই শিক্ষা নেবে। কোথায় শিক্ষা নিয়েছেন? চলছে তাদের মতোই করে চলছে, কোনো শিক্ষা নেই। মুখ্যমন্ত্রী মুখ পরিবর্তন হয়েছেন, কাজকর্ম কিন্তু পরিবর্তন হয়নি, একই হালে চলছে, একই পথ। এবং এরা দেবে, একটু আশা করা লাগবে। হ্যাঁ দেবে, একটা দেবে। কোনটা পাবেন? প্রতিদিন টিভি খুললেন, এই খুললেন, দেখবে যে এই এসছে, সেই এসছে, এই অমুক সমুক অনেক কিছু দিয়ে দেবে। কোনো কিছু না নেই, যা চাইবেন সব কিন্তু কাজের কর্মক্ষেত্রে, কাজে সেখানে সঠিকভাবে একটা কিছু পাওয়া, এটা কিন্তু পাবেন না।
এটা তারা দেবে না, কারণ এই সরকার আপনার সরকার না, এই সরকার আদানি আম্বানিদের সরকার, মুষ্টিমেয় কয়েকটা পরিবারের সরকার। কাজে আমাদের দেশটা তাদের হাতে তুলে দিয়েছেন, তাদের হাত থেকে রক্ষা করার জন্যই এই সংঘবদ্ধ হওয়ার প্রশ্ন। এবং এই আন্দোলন আমরা করছি বামপন্থীরা সকলে মিলে, লড়াইতে আমরা থাকছি। শক্তি যাই আছে গোটা ভারতবর্ষে, আমরাই ঘুরে দাঁড়াচ্ছি, আমরাই রুখে দাঁড়াচ্ছি, আমরা রাস্তায় আছি, আমরা লড়াই করছি। এই ত্রিপুরার যে রক্ত ঝরছে, বাড়িঘর ছাড়া করছে, অত্যাচার চলছে, কিন্তু ঘরে ঢুকাতে পারিনি। অত্যাচার শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। লড়াই করে টিকে আছি, লড়াই করে টিকে থাকবো, লড়াই করে আগামী দিন এগিয়ে যাব। এবং এই ভূমিকা আপনারা নেবেন, এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অভিভাবিকাবৃন্দ, মায়েরা, বোনেরা, এই গোলবাজারের সুধী ব্যবসায়ীবৃন্দ, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, সমস্ত সুধী নাগরিকদের আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমার আগের বক্তাদের কাছ থেকে আজকে আমাদের দেশের এবং এই রাজ্যের মানুষের জীবন যন্ত্রণার কথা আপনারা শুনেছেন, এবং এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য আগামী দিন দেশ এবং রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারা জানিয়েছেন। আমি তার উপরেই কয়েকটা কথা বলতে চাই। বন্ধুরা, আমাদের দেশের মানুষ আমরা যেন একটা ধাঁধার মধ্যে আমরা বসবাস করছি। সে ধাঁধাটা কি? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের শাসক দলের সমস্ত প্রচার যন্ত্র কি বলছে? ভারতের অর্থনীতি নাকি দ্রুত গতিতে এগিয়ে চলছে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। আমাদের দেশের জিডিপি অর্থাৎ আয় একেবারে ফুলে ফুলে সারা পৃথিবীর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতি এবং তার রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব এবং বিকাশের সমস্ত ক্ষেত্রেতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এখন বিশ্বগুরুর আসনে তিনি অবস্থান সেখানে করছেন। আবার আমরা একই সময়তে আমরা শুনছি, এই কদিন আগে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে তার যে বার্ষিক প্রতিবেদন জমা হলো, সেই প্রতিবেদনে যে এই মুহূর্তে সারা পৃথিবীতে 700 মিলিয়ন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, অর্থাৎ 70 কোটি। এই 70 কোটি যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী অংশের যে মানুষ সারা পৃথিবীতে, তার 40 কোটি মানুষের বসবাস হলো এই ভারতবর্ষে। আজকেও একটা সর্বভারতীয় সংবাদপত্রে সেখানে লিখেছে, ব্লুমবার্গ, IMF, বিশ্ব অর্থনীতির যারা
হিসাব নিকাশ যারা করেন, সেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি আস্থাভাজন যে অর্থনৈতিক সংস্থা সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি CMIE বলছে প্রতিদিন ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 83 কোটি মানুষ আধা পেটা খেয়ে মানে পুষ্টিজনক খেতে পায় না, এদের ঘুমোতে যেতে হয়। আর ব্লুমবার্গের মতো IMF এর মতো সংস্থাগুলো বলছে এই সংখ্যা 83 কোটি নয়, 100 কোটির উপরে। তাহলে এই যে ভারতবর্ষের সরকার, দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যেও তাদের দল পরিচালিত সরকার যেভাবে ফ্ল্যাক্স, পোস্টার, বড় বড় LED স্ক্রিন লাগিয়ে প্রচার করছে, ঘরে ঘরে সুশাসন 1 নাম্বার, গেল বছর অবধি সুশাসনের 1 তালা হয়েছে, এবার সুশাসনের 2 তালা। আবার একই সময়ে তাদের বলতে হচ্ছে যে না, গত 9.5 বছর, 10 বছর যে কাজ করেছে তার ভেতর থেকে, অন্তর থেকেই আত্মবিশ্বাসহীনতা বেরিয়ে আসছে। বলতে হচ্ছে যে না, এই ভারতবর্ষকে গড়ার জন্য, বিকশিত ভারত গড়ার সংকল্পের জন্য শপথ গ্রহণ করতে হবে। তাহলে এই যে শব্দগুলো, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, GDP-তে 2 নম্বর, 3 নম্বর, অমৃতকাল, এই কথাগুলোর মধ্যে একটা ধাঁধা, সামঞ্জস্যহীনতা, অসংলগ্নতা। এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না, আমরা লক্ষ্য করছি আজকে ভারতীয় রাজনীতিতে শাসক দলের বদান্যতায় সমস্ত ক্ষেত্রে তার ছাপ, তার প্রতিফলন আজকে পড়ছে। আপনারা শুনেছেন, শুধু শোনা নয়, এদেশের সচেতন নাগরিক হিসাবে এদেশের যে কোনো প্রান্তের মানুষও আজকে দেশের রাজনীতি, দেশের সংসদীয় ব্যবস্থাকে যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে, এদেশের মানুষ আতঙ্কগ্রস্ত। পার্লামেন্টে, সংসদে, আইনসভাতে, আইনসভা মানে হলো শুধু তো শাসক দল না, ট্রেজারি বেঞ্চ না, মন্ত্রিমণ্ডল না, যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো প্রান্তে সে আইনসভা, সেই সংসদ তখনই জনগণের আস্থাভাজন হয়ে উঠতে পারে। দেশের জনমানুষের তার চিন্তা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, সুখ দুঃখের প্রতিফলন ঘটাতে পারে যদি সেই সংসদে কথা বলার, প্রতিবাদ করার, জবাবদিহি হওয়ার সেই বাতাবরণ থাকে। আজকে আমাদের দেশের এই সংসদে, এই অমৃতকালে দেশ যখন বিশ্বগুরুর অবস্থানে বসছে, সেই সময়েতে সেই সংসদ জনগণের প্রতিনিধিদের কথা বলার সুযোগ নেই। একটু আগে কমরেড মানিক দে বলেছেন, শুধু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে
যারা বিরোধী আসনে বসেন, ভোট ভাগাভাগির জেরে তাদের খাতে বিধায়ক কম, কিন্তু ভোট শেয়ারে, ভোট প্রাপ্তির হিসাবে এ রাজ্যে যেমন যে 3টে বিরোধী দল, তাদের খাতে 60% ভোট, আমাদের ভারতবর্ষের খাতেও যারা বিরোধী আসনে বসেন তাদের ভোট শেয়ার 60%। শাসক দল অর্থাৎ বিজেপি এবং তাদের সাঙ্গপাঙ্গদের সব মিলিয়ে মাত্র 39%। তাহলে সেই জায়গায় যদি আজকে বিরোধীদের প্রায় 150 জন বিরোধী এমপিকে যখন পার্লামেন্ট থেকে নিকাশ করে দেওয়া হয়, তার মানে হলো 60% মানুষের যারা প্রতিনিধি, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, তাদের অনুপস্থিতিতে যদি কোনো আইন পাস হয়, সে আইন সংখ্যাগরিষ্ঠের হিতে নয়, সে আইন সংখ্যালঘিষ্ঠের তাদের কায়েমি স্বার্থকে আরো শক্তিশালী করার জন্য। আজকে তাই হচ্ছে। কি কারণে, কি ঘটনায় 142 জন 43 জন সাংসদ লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষ থেকে তাদেরকে বের করে দেওয়া হলো? তার কারণ কি? গত কদিন আগে আমাদের দেশের সরকার বহু বাগাড়ম্বর করে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, সুবিধার দিক থেকে কোভিডের সময় যখন আমাদের দেশের সরকার মুমূর্ষু রোগীকে অক্সিজেনের সিলিন্ডার দিতে পারছে না, ভ্যাকসিন দিতে পারছে না, পথ্য যোগান দিতে পারছে না, কাতারে কাতারে মারা যাচ্ছে, সেই সময়তে দেশের কোটি কোটি মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে 20,000 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মাণ করেছে। তার প্রয়োজন ছিল না। আমাদের ভারতীয় সংসদ, পুরনো সংসদ, এখানে কমরেড শঙ্কর প্রসাদ দত্ত এবং আমার সৌভাগ্য হয়েছে 5 বছর গিয়ে সেখানে কাজ করার। আরো অন্তত 30-40 বছর এই দেশের জনসংখ্যা আরো বাড়লেও, এমপিদের সংখ্যা বাড়লেও তাদের স্থান করে দেওয়ার, কাজ করার জন্য যথেষ্ট সুযোগ সেখানে রয়েছে। সেই সংসদ ভবনে 20,000 কোটি টাকার ইমারতে 6 পাল্লার নিরাপত্তা বেষ্টনী পার করে 2 জন যুবক সেখানে গিয়ে একেবারে সংসদের ভেতরে যেখানে এমপিরা বসেন সেখানে লাফ দিয়ে পড়ল। এবং কেন তারা গেল? ইতিমধ্যে সেগুলো প্রকাশিত হয়েছে। তারা সন্ত্রাসবাদী না, কোন সাংসদের ক্ষতি করার জন্য, কোন মন্ত্রীকে খুন করার জন্য, সেখানকার সম্পদ ধ্বংস করার জন্য তারা সেখানে যাননি। তারা বলেছেন, আমরা জানি আমরা ধরা পড়ব, আমাদের শাস্তি হবে, বিচার হবে, কিন্তু আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কেন? এই সরকার বছরে 2 কোটি করে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, উল্টো চাকুরি খেয়েছে তারা। এই সরকার এদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের জন্য বহু প্রতিশ্রুতি তারা দিয়েছে, তার একটু পালন করেনি। এই সরকার দ্রব্যমূল্য কমানোর জন্য বলেছে, সেগুলো
রূপায়ণের জন্য একটা পদক্ষেপ দেয়নি, তার প্রতিবাদ করার জন্য আমরা এসেছি। এরা যে কোনো ধরনের ইমব্যালেন্সড, অর্থাৎ কারো কারো মস্তিষ্ক ইত্যাদি একটু অচল হয়ে গেলে পরিশোধ করে, এরকম নয়। যাই হোক, প্রশ্ন হলো, দুজন যুবক দেশের 140 কোটি মানুষের কষ্ট, দুঃখ, এগুলো সরকারের নজরে নিয়ে আসার জন্য, দেশবাসীর সামনে দেখানোর জন্য তারা সেখানে গেছেন। কিন্তু আরেক দিক থেকে এটা তো ছোট করে দেখা যায় না। আগামী দিন যদি কোনো সন্ত্রাসবাদী ঢুকে যায়, তারা প্রচন্ড ক্ষতি করতে পারে, তো স্বাভাবিক। কেন ঘটনা হলো? প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। বিরোধী সাংসদদের দাবি শুধু এইটুকুই, কোন দলের তরফ থেকে, কোন সাংসদের তরফ থেকে এই দাবি করা হয়নি। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদীয় মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারা কেউ বলেননি। অথচ একই সময়তে দেশের প্রধানমন্ত্রী সেই ঘটনাকে নিয়ে গত 9.5 বছর কোনো পত্রিকাকে ইন্টারভিউ দেন না। তিনি একটা হিন্দি পত্রিকাকে ইন্টারভিউ দিচ্ছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে সংসদ চলাকালীন সময়েতে সংসদের বাইরে কথা বলছেন। 10টা মিনিট বের করা যায় না? দেশবাসীকে আশ্বস্ত করা যায় না? বন্ধুরা, বিষয়টা সেখানে শুধু পার্লামেন্টের ভেতরে 10টা মিনিট কথা বললে জাত চলে যাবে, অবনমন হয়ে যাবে, সরকারের সম্মান কমে যাবে, তা নয়। প্রশ্ন হলো, এই যে দাদার সরকার চলছে, বিরোধীরা নিরন্তর 28টি দল ঐক্যবদ্ধ হয়ে, তার বাইরেও দলগুলো পার্লামেন্টে আঙ্গুল তুলছেন, প্রশ্ন করছেন, সরকার জবাব দিতে পারছে না। সেই কারণে আজকে এত বড় স্বৈরাচারী, অগণতান্ত্রিক আমাদের ভারতীয় সংসদের গত 75 বছর যা মানুষ দেখেনি, আজকে সেগুলো দেখছে, সেই স্বৈরাচারী পদক্ষেপ। আজকে দেশের কি হচ্ছে? এই যে কদিন আগে, আজ থেকে বছর 2 আগে, আমাদের দেশের কৃষকরা কোভিডের মতো এরকম মহামারী চলাকালীন সময়েতে তারা জানতেন এটা একটা চরম প্রায় আত্মহননের পথের মতো, কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেই সময়তেও বাধ্য হয়ে তারা কৃষকদের দাবি নিয়ে 3টা কালো আইন যে তৈরি হয়েছিল, তখন এটাকে খারিজ করার দাবিতে তাদের বসতে হয়েছিল। 7 শতাধিক আন্দোলনকারী সে আন্দোলন করতে গিয়ে এদের আত্মবলিদান দিতে হয়েছিল। নরেন্দ্র মোদী সাহেব দেখলেন যে না, আর কত দামাচাপা দেওয়া যাবে, আর কত মুখ বন্ধ করে রাখা যাবে। পাঞ্জাবিদের এক উৎসবের দিন সকালবেলা হঠাৎ করে ওই যে নোটবন্দি যেমন করা হলো, কোভিডের সময় যেমন লকডাউন করা হলো, কথা নেই, বার্তা নেই, আলোচনা নেই, কোনো ধরনের সাবধান মানিয়ে নেই, হঠাৎ করে সেদিন তিনি টেলিভিশনের সামনে আসলেন যে এই আইন তুলে নেওয়া হবে, কৃষকদের কথা শোনা হবে। শুধু তা না,
তার মন্ত্রিসভার তিনজন মন্ত্রী আর ১.৫ ডজন উচ্চপদস্থ আমলাকে দিয়ে আন্দোলনকারীদের সাথে বসে চুক্তি করিয়ে সে আন্দোলন উঠানো হলো। আজকে ২ বছর পেরিয়ে গেল, একটি প্রতিশ্রুতি পালন করেনি। ৭ শতাধিক শহীদ, তাদের কোনো পরিবারে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হাজার হাজার মিথ্যা মামলা করেছে, একটি মামলা তোলা হয়নি। একজন কেন্দ্রীয় মন্ত্রী নেতৃত্বে তার পুত্র কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে, সেই মন্ত্রীকে খারিজ করা হয়নি। পরোক্ষভাবে পার্লামেন্টের ভেতর এবং বাইরে বলছেন কৃষকদের এই সমস্ত দাবি পূরণ করতে গেলে পরে সে অর্থ নেই, অথচ তিনি বেকার যুবকদের বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মতো ২০১৪ লোকসভা নির্বাচনের আগে সারা দেশে আদানিদের বিমানে চড়ে চড়ে ৩৩০টা জনসভা করেছেন। প্রত্যেক জনসভাতে কৃষকদের ঋণ মুকুব হবে, কৃষকদের উৎপাদিত পণ্যের উৎপাদন খরচের ১.৫ গুণ ন্যায্য মূল্য দেওয়া হবে বলেছেন, এটা করেননি। বলছেন টাকা নেই। এখানে শুনেছেন বলছেন এই গত ৯.৫ বছরে ১৫ লক্ষ কোটি টাকা আদানি আম্বানিদের ঋণ মকুব করে দিয়েছে। এই চলতি অর্থ বছরে ধরলে পরে আরো প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা, এটা প্রায় এখন ১৭.৫ লক্ষ কোটি টাকা। বেকারদের নিয়ে তামাশা। এখানে যেমন মন্ত্রীরা হাজার না কয়েক লক্ষ যুবক যুবতী জেআরবিটি, টিআরবিটি, ট্যাট আরো নানা ধরনের এই চাকরি পরীক্ষায় তারা বসতে বাধ্য হন। ঘাটের টাকা খরচ করে ফি দিয়ে বছরের পর বছর অপেক্ষা করেন, ৩ বছর ৪ বছর ৫ বছরেও এই চাকরির পরীক্ষার রেজাল্ট বের হয় না। বের হবার পরে এই কদিন আগে মাননীয় আদালত জেআরবিটির ক্ষেত্রে যে ঘোটালা হয়েছে এতে সুনির্দিষ্ট কতগুলো নির্দেশিকা সেখানে দিয়েছে। আর মানুষকে লোক দেখানোর জন্য কিছু অফার বিলি করছেন। তাহলে এই যে হাজার হাজার যুবক যুবতী যারা লাখ লাখ টাকা জমা দিয়ে যারা বছর পর বছর চাকরির পরীক্ষা দিয়ে বসে রইলেন, তাদের কি হবে? যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল প্রথম বছর ৫০,০০০ আর বাকি ৪ বছরে আরো ৬.৫ লাখ ৭ লাখ কর্মসংস্থান হবে, তাদের কি হবে? তার জবাব আগরতলার নেতারাও দিতে পারছেন না, দিল্লির নেতারাও দিতে পারেন না। এবং কর্মসংস্থানের বাজার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এদেশের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআই বলছে কর্মক্ষম বেকারদের 40% আজকের দিনে ভারতবর্ষে তারা বেকার। এবং এই সপ্তাহ কদিন পত্রপত্রিকা নিশ্চয় আপনাদের পড়ছেন, ইসরায়েলের সেখানকার আরেক স্বৈরাচারী সরকারের নেতৃত্বে প্যালেস্টাইনের উপরে হামলা চলছে, নির্বিচারে গণনিধন চলছে। স্বাভাবিক প্যালেস্টাইনি তাদের তরফ থেকেও আত্মরক্ষার জন্য একটা প্রতিরোধ হবে। মাঝে মধ্যে গোলা বারুদ ইসরায়েলে এসে পড়ছে। এই আক্রমণ শুরু হওয়ার পরপরেই ভারত সরকারকে বিশেষ বিমান পাঠিয়ে ইসরায়েলে কর্মরত কিছু ভারতীয়দেরকে উদ্ধার করে সেখানে আনতে হয়েছে।
অর্থাৎ প্যালেস্টাইন যেমন আক্রান্ত, রক্তাক্ত, প্রতিনিয়ত সেখানে মানবতা তার উপরে জঘন্যতম আক্রমণ হচ্ছে, তারই প্রতিঘাত স্বরূপ ইসরায়েলও নিরাপদ নয়। কিন্তু ভারত সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে সেখানে ভারতবর্ষ থেকে শ্রমিক পাঠাবেন সিদ্ধান্ত নিচ্ছেন। একদিক থেকে এই জঘন্য অমানবিকতার প্রতি সমর্থন, আরেক দিক থেকে এদেশের ভাগ্য বিলম্বিত অভাবের যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় যে বেকার যুবকরা হন্যে হয়ে আছে তাদেরকে সেখানে এই যুবকাষ্টে বলি দেওয়ার মতো সেখানে করা হচ্ছে। আজকে এই দশা। কাজেই এই দেশের সরকার তাদের দান্দাগিরি করা ছাড়া, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্ত ধরনের যে চাটুকারী ভূমিকা গ্রহণ করা ছাড়া, মানুষকে বোকা বানানো ছাড়া দেশের জাতীয় সরকার এবং তাদের দলের পরিচালিত রাজ্য সরকারগুলিরও দ্বিতীয় কোনো কর্মসূচি নেই আমাদের রাজ্যে। এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে যারা শাসক দল হয়ে বসেছেন তাদের শাসক দলের চেয়ারে বসার কথা ছিল না। একটা রাজনৈতিক দলের হঠকারিতায় তারা শুধু চিরাচরিতভাবে সাম্প্রদায়িক বিজেপি দলের বিরুদ্ধে যা লড়াই করে এসছে, বামপন্থী বা অন্য গণতান্ত্রিক দল তাদের বিরুদ্ধে শত্রুতা করেনি। সে রাজনৈতিক দল তার নিজের দলের ভেতরেও তাদের বিরুদ্ধেও পিঠে তারা কুঠারাঘাত করেছে। অর্থাৎ তীব্রামথা তার নিচু তলায় এদের চিন্তা ভাবনার মধ্যে কিছু আবেগ ইত্যাদিতে ভুল চিন্তা থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে কোনো অংশের মানুষের কোনো উন্নয়ন হতে পারে তারাও বিশ্বাস করে না। গত নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছি তাদেরকেও ভারতীয় জনতা পার্টির দলের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, তাদের উপজাতি, তফসিলে এবং সংখ্যালঘু বিরোধী নীতির বিরুদ্ধে কথা বলতে হয়েছে। কাজে তাদের বিরুদ্ধে শত্রুতা করেছে। তা না হলে পরে বিজেপির এই আসন পাওয়ার কথা নয়, শাসক দলে বসার কথা নয়। তো স্বাভাবিক এই সরকার তারা জনগণের হিতে কাজ করবে, দেওয়াল লিখন থেকে তারা শিক্ষা নেবে। তাদের যে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সে ভাবনা নিয়ে কাজ করবেন। এটা কখনো হতে পারে না, হয় না, হচ্ছে না। আমরা ত্রিপুরাজ্যে কি দেখছি? ত্রিপুরাজ্যে ভারতবর্ষে বামপন্থীদের লড়াইয়ের ফসল হিসাবে রেগা চালু হওয়ার পর তার প্রথম বছর থেকে লাগাতার এই ত্রিপুরাজ্য সারা ভারতবর্ষের মধ্যে রেগা রূপায়নে, শুধু মেন্ডেস জেনারেশনে নয়, সম্পদ তৈরিতে আমাদের বামপন্থী ফ্রন্ট সরকার তখন মেন্ডেস জেনারেশনকে একমাত্র সাফল্য হিসেবে আমরা দেখতাম না। আমরা দেখতাম এই মেন্ডেস জেনারেশন অর্থাৎ এই শ্রম শক্তিকে ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের গ্রাম পাহাড়ে কি সম্পদ তৈরি হয়েছে, কি স্থায়ী সম্পদ তৈরি হয়েছে, যে সম্পদ শুধু এককালীন ফসল দেবে না, বছরের পর বছর বহুকালীন ফসল দেবে। এই রেগাকে ব্যবহার করে
হাজার হাজার হেক্টর ভূমিতে রাবার বাগান গড়ে উঠেছে, হাজার হাজার হেক্টর জলাশয় গড়ে উঠেছে, মাছ চাষ হয়েছে, মৎস্য চাষীদের সুবিধা হয়েছে। রাবার উৎপাদন হওয়ার কারণে গ্রামীণ অর্থনীতির চেহারার পরিবর্তন হয়ে গেছে। ভারতবর্ষের সরকার শুধু ম্যান্ডেট জেনারেশন হিসাবে না, সম্পদ সৃষ্টির হিসাবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির হিসাবে, গ্রাম শহরের এই যে অর্থনৈতিক যে ব্যবধান, এই গুছানোর হিসাবে 2 ডজন, 2.5 ডজন, 3 ডজন করে প্রতি বছর আমাদেরকে পুরস্কার দিতে বাধ্য হতেন। রাজনৈতিকভাবে বিরোধী হলেও 50-51 দিন কাজ হয়েছে। এই অর্থ বছর আর কটা দিন? বাকি অর্থ বছরে কটা দিনে কাজ করার চেষ্টা করলেও টাকা আসবে কোত্থেকে? এই মুহূর্তেই এই ত্রিপুরাজ্যের গ্রামীণ যে সমস্ত পরিবারগুলো, তাদের মজুরি বকেয়া প্রায় 50 কোটি টাকা। তার উপরে যে সমস্ত সম্পদ, অর্থাৎ কিছু রাস্তাঘাট হয়েছে, ইট বালু কেনা হয়েছে, তারও প্রায় বকেয়া আরো 50 কোটি টাকা। তার শেয়ার দিতে হবে ত্রিপুরাজ্যের সরকারের তহবিলে টাকা নেই, তাদের তিজুরিতে টাকা নেই। ঠিক তেমনি এই যে কদিন আগে মিঢিলি এবং মিগজাউম দুটা ঝড় গেল, অতিবৃষ্টি গেল, অনাবৃষ্টি হলো। কৃষি প্রধান এই ত্রিপুরাজ্যের সবচেয়ে বেশি যে ফসল উৎপাদন হয় ধান। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে এই ধান চাষে নানা ধরনের সহযোগিতা করা হতো, এগুলো কিচ্ছু এখন পাওয়া যায় না। সার, ওষুধ, সরকারি বিক্রয় কেন্দ্রগুলো সমস্ত মুখ থুবড়ে পড়ে আছে, কিছুই দেওয়া হয় না। এই মিঢিলি এবং মিগজাউমের পরে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সরকারের তরফ থেকে কোনো ধরনের হেলদোল সেখানে নেই। তো স্বাভাবিক, অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবের কারণে ভালো ভালো ছেলেও খারাপ কাজে লিপ্ত হতে বাধ্য হয়। এই গত কয়েক মাসে আমাদের রাজ্যের চিত্র কি, পত্রিকা খুলুন, সমস্ত ধরনের অপরাধের খতিয়ান এ রাজ্যে বারবারন্ত। গেল বছর ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, যে মন্ত্রকের মন্ত্রী হলেন অমিত শাহ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, প্রত্যেক বছরে সারা দেশের একটা অপরাধ চিত্রের একটা রিপোর্ট পেশ করেন, যাকে বলা হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এনসিআরবি। এই এনসিআরবির যে রিপোর্ট আমাদের ভারতবর্ষের এই যে 32-33টি পূর্ণ রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে এই ত্রিপুরাজ্যের স্থান 5 নম্বরে। তার মধ্যেও আরো ভয়ঙ্কর হলো নারী নির্যাতন, নেশা দ্রব্যের পাচার, ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে। মাত্র 40 লক্ষ মানুষের ত্রিপুরাজ্য ভারতবর্ষের কোটি কোটি জনসংখ্যা রাজ্যকে পেছনে ফেলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা অপরাধের তালিকাতে ডক্টর মানিক সাহা এবং বিপ্লব দেবের হাত ধরে এই ত্রিপুরাজ্যকে তারা পৌঁছে দিয়েছে। আমি বলবো, শুধু আমি নই, এই ত্রিপুরাজ্যের যে কোনো সচেতন নাগরিক, যে কোনো দেশপ্রেমিক নাগরিক যারা একটু নিরপেক্ষভাবে এই ত্রিপুরাজ্যকে যারা বিচার করবেন, নিরপেক্ষভাবে বিগত
40-50 বছর ধরে অন্যান্য দলের সরকার, বামপন্থী সরকার সহ যারা শাসন করে গেছে, তাদের শাসন আমলকে যারা একটু বিশ্লেষণ করবেন, বিচার করবেন, সারা দেশের সাথে তুলনা দিয়ে যারা মিলিয়ে দেখবেন, তারা বাধ্য হবেন যদি নিরপেক্ষ বলেন। এটা কোনো দুর্ঘটনা না, এটা কোনো একটা দলের সরকার, তারা চেষ্টা করেছিল, একটু ভালো কাজ করতে পারেনি, ব্যর্থ হয়েছে, এটাই কারণে না। এটা একটা প্রজেক্ট, অর্থাৎ পরিকল্পিতভাবে ত্রিপুরাজ্যকে এই নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার প্রজেক্ট। কারণ এইভাবে যদি নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়া যায়, ত্রিপুরাকে ধ্বংস না করা যায়, ত্রিপুরাজ্যের রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতিকে যদি অধঃপতিত করা না যায়, এই গত কয়েক বছরের মধ্যে রাতারাতি যারা আঙ্গুল ফুলে কলা গাছ না তাল গাছ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। ওই কৃষ্ণনগরে এখানে একটা ভবন আছে, কুশবাউ ঠাকরে ভবন, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির অফিস। এখানে কৃষ্ণনগরে কিছু লোক আছেন, সন্ধ্যাবেলা এত গাড়ি জমে সেখান দিয়ে যাওয়া আসা করা যায় না। হ্যাঁ, মন্ত্রী যারা, এমপি যারা সরকারিভাবে গাড়ি পান, সেই গাড়ি না, হোমরা চুমরা যাদের নাম এখন মন্ডলের নেতা, মোর্চার নেতা, একজন একটা দুটা করে গাড়ি, লাখ লাখ টাকা দামের। কোত্থেকে? গ্রামের এগার কাজ নেই, শহরে টুয়েপের কাজ নেই, বেকারদের চাকুরি নেই, কন্ট্রাক্টররা তাদের বিল পান না, ব্যবসায়ীদের বেচা কিনি নেই, তাহলে কোত্থেকে সে টাকা আমদানি হচ্ছে? হ্যাঁ, সরকার থাকলে, যে কোনো সরকার, কিছু টাকা তো রাষ্ট্র ব্যবস্থার কারণে কিছু টাকা সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেসের কারণে ত্রিপুরাতে আসবে, কিন্তু সেই অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। কৃষকরা পাচ্ছে না, ক্ষেতমজুরা পাচ্ছে না, শিক্ষক কর্মচারী বা ব্যবসায়ীরা তাদের কাজ কারবারে গিয়ে সে অর্থ গিয়ে পৌঁছছে না। এগুলো মুষ্টিমেয়ের হাতে জমা হচ্ছে। কাজে মানুষ ক্ষুব্ধ হবে, আঙ্গুল তুলবে, আন্দোলন হবে, প্রতিবাদ করবে। কাজে সেই প্রতিবাদের আন্দোলন যেন যাতে আঙ্গুল তুলতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলার অবনতি ঘটাও। আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে হলে পরে সমাজের সমস্ত ক্ষেত্রেতে অপরাধ প্রবণতা এটাকে আরো বাড়িয়ে দাও। আর যুব সমাজকে মদ, জুয়া, আফিম, গাঁজাতে সেই সমুদ্রে ঠেলে দাও। আজকে ভারত সরকারের এনসিআরডি রিপোর্টের মধ্যে তার প্রতিফলন সেখানে ঘটছে। সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন না, আমরা পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সবাই দুর্নীতিবাজ, সবাই এই বিজেপি সরকারের সাথে তাল ঠুকছে কথা বলবো না। তাদের সাথে আমরা কাজ করে এসেছি, তাদের হাত ধরে, তাদের সহযোগিতাতেই এই ত্রিপুরাজ্য 25 বছর লড়াই করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আমরা বাঙালি, বিএনএলএফ সমস্ত ধ্বংসাত্মক শক্তিকে মোকাবেলা করে এই ত্রিপুরাজ্যকে আমরা শিক্ষা, পরিকাঠামো, আরো বহু দিক থেকে বড় বড় রাজ্যকে পেছনে ফেলে ত্রিপুরাজ্যকে সোশিও ইকোনমিক যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের ক্ষেত্রে ত্রিপুরাজ্যকে আমরা অন্য মাত্রায় তুলেছিলাম। তারাই তো সহযোগিতা করেছেন, এই অফিসাররা, এই পুলিশরা। আর হাতের মুঠোতে পরিণত করার জন্য এই দেশের যৌবনকে, যুব সমাজকে আজকে ধ্বংসের, আমরা গত 1 মাস 1.5 মাস ধরে ত্রিপুরাজ্যের সব জায়গাতে এরকম জনসভা করার মতো পরিবেশ নেই, এখনো নেই।
কিছু পত্রপত্রিকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে আমাদের রাজ্যের মন্ত্রীরা বলেন ত্রিপুরা রাজ্য নাকি গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান। ত্রিপুরা ঘন্টা 1.5 ঘন্টা ধরে বক্তব্য শুনছেন, আমাদের বক্তব্য মিলিয়ে দেখেছেন। এই বক্তব্য তো শুধু সিপিএম এর কর্মী নেতাদের বক্তব্য না, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি, ত্রিপুরা রাজ্যের মানুষের প্রতিচ্ছবি। আজকে সারা দেশের মধ্যে যেভাবে ঘটছে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে ভাগ বিভাজন করে এই দেশের মানুষকে লুট করার যে ষড়যন্ত্র, যে প্রজেক্ট, তার ছবি। কিন্তু এটাকে শুধু 2-1টা মিটিং করে, 2-1টা কর্মসূচি করে আমাদের সেভাবে চলবে না। আপনারা দেখেছেন যে 28টা দলের যে জোট ইন্ডিয়া গত 19 তারিখে তারা আহ্বান জানিয়েছেন আগামীকাল 22 তারিখ সারা দেশে এই বিজেপি দলের, মোদী সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে শুধুমাত্র প্রায় 150 সাংসদকে বহিষ্কার করার প্রতিবাদে না, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় নামতে হবে। আমরাও আগামীকাল সকাল 11টায় এখানে নামব। আমরা আহ্বান জানাবো শুধু বামপন্থী দলগুলো না, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। আমাদের আলাদা কর্মসূচি থাকতে পারে, আলাদা স্লোগান থাকতে পারে, আলাদা বুলি থাকতে পারে, কিন্তু সংবিধান যদি না বাঁচে, গণতন্ত্র যদি না থাকে, কথা বলার অধিকার না থাকে, আপনার এই পতাকা, আপনার এই বুলি, আপনার এই স্লোগান আপনি কোথায় এটাকে ব্যবহার করবেন? আজকে আপনি যেখানে দাঁড়াচ্ছেন, আপনি আজকে যেখানে বসেছেন, আজকে যেখানে বসবাস করছেন, যেরকম ভাবে দানবীয় সমস্ত আইন আসছে, আগামী দিন বলবে যে না, এটা তোমার জায়গা না, তোমার কথা বলার অধিকার নেই, তোমার ভোট দেওয়ার অধিকার নেই, তুমি বিদেশি, তুমি অপাংতেয়। কাজে এই মুহূর্তে আমাদের সকলের কাজ দেশ রক্ষায়, সংবিধান রক্ষায়। এটা যেন সেই স্বাধীনতা আন্দোলনের সময়েতে এই দেশের সমস্ত রাজনৈতিক দলের যে স্রোত, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ একটা বিরাট একটা ছত্রছায়ায় ব্রিটিশকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল, ঠিক আজ ভারতের স্বাধীনতার প্রায় 77-78 বছর বাদে আর একটা সময় উপস্থিত হয়েছে। আমরা যদি এটাকে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, আমরা যদি মনে করি আমরা যতটুকু পেয়েছি, যা কিছু আমাদের আছে, এটা দিয়ে চলে যাবে, বা যাদের কিছু হয়েছে এটা দিয়ে আমার হয়ে যাবে, যেদিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলি কিছুই থাকবে না। কাজেই আগামীর সেই সংকল্পে দেশকে বাঁচানোর জন্য, এই দেশ থেকে এই স্বৈরাচারী, সাম্প্রদায়িক এবং স্বাধীনতা এবং গণতন্ত্রের এবং সংবিধানের শত্রু বিজেপির বিরুদ্ধে গোটা দেশের মানুষকে, রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আগামী দিন এরকম আরও কর্মসূচিতে আরও বেশি বেশি করে সামিল হওয়ার জন্য, আরও বেশি বেশি করে ভূমিকা নেওয়ার জন্য প্রত্যেককেই আমাদের পার্টির তরফ থেকে এই আহ্বান জানিয়ে আপনাদের আবারও আজকে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।